তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। আপনার নাকি এই দেশে পুরোপুরি থেকে যাওয়ার সম্ভাবনা আছে? এমনি বলেছিলাম, সেটাই সবাই বিশ্বাস করে নিয়েছে। সেদিন আমি মীরাকে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম, কেন রান্নাঘরের একটি কোটার গায়ে লেখা সমুদ্র। ফোন করে জিজ্ঞেস করবে স্যার? কিছু কিছু প্রশ্ন উত্তর না জানাই। আপনার কল্যাণে চাকরি হয়েছে, এর বেশি কিছু হলে তোমার আপত্তি আছে? কিচ্ছু হবে না, আপনার সব ঠিক হয়ে যাবে স্যার, আপনি চিন্তা করবেন না। তো কিছু ঠিক হবে না। মীরা, আমি অত্যন্ত সুখী একজন মানুষ, আমি তোমাকেও সুখী দেখতে চাই। তোর কি খুব শরীর খারাপ? হ্যাঁ। ওর একটা কিডনি নষ্ট হয়ে যায়, তাহলে কিভাবে বাঁচবে ও? তাহলে তার পরিণতি কি আমার মতোই হবে? বুঝলে মীরা, কদিন আগে আমি মঞ্জুর নামের ওই ভদ্রলোকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এক ধরনের কৌতূহল থেকেই গিয়েছিলাম। তোমার মতো একটা মেয়ে সবার মতের বিরুদ্ধে কেন এরকম একটা সাদাসিধা মানুষকে বিয়ে করলো এবং তার সঙ্গে ছাড়াছাড়িও হয়ে গেল, এটা জানার খুব ইচ্ছে ছিল। ওই লোকটা আমার সঙ্গে প্রতিযোগিতা করেছে এবং এক অর্থে আমাকে হারিয়েও দিয়েছে। সুতরাং লোকটাকে দেখার ইচ্ছা আমার থাকতেই পারে, সে কারণেই দেখতে গিয়েছিলাম। কেমন দেখলেন? 8-10 জন যা বলে ঠিক তাই, একেবারেই নিতান্তই সাধারণ একজন মানুষ। আপনার ধারণার চিহ্ন, ও নিতান্তই সাধারণ মানুষ না। প্রথম দর্শনে আমি যা দেখলাম তাই বললাম, সাধারণ মানুষ, খুবই সাধারণ। তারপর খুব অবাক হয়ে আমি লক্ষ্য করলাম আমার হিসেবে কোথায় যেন একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারি না, কি একটা জিনিস যেন মিলছে না। লোকটি পরিপূর্ণ মানুষ না। আমি অবাক বিস্ময় লক্ষ্য করলাম তার মধ্যে মানুষের ত্রুটিগুলো অনুপস্থিত। আমার কি ধারণা জানো? আমার ধারণা এই যে এই লোকটার সঙ্গে তোমার বনিবনা হলো না, তার কারণ এটাই। আপনি তো অদ্ভুত কথা বলছেন মঈন ভাই। একজন মানুষের ভেতর ত্রুটি নাই দেখে তাকে আমার পছন্দ হবে না? হ্যাঁ, তুমি তার ত্রুটিগুলো বলো। তার সবচেয়ে বড় ত্রুটি কি, যা তোমাকে সবচেয়ে বেশি আহত করেছে? ভালোবাসা বলে তার মধ্যে কিছুই ছিল না। তার মধ্যে যা ছিল তা হলো আশেপাশের মানুষের সম্পর্কে অনাগ্রহ। ভালোবাসার বাস হচ্ছে মানুষের হৃদয়ে, তাকে চোখে দেখা যায় না। আমরা করি কি, আমরা নানান
কাণ্ড কারখানা করে তা দেখাতে চাই। যেমন ফুল কিনে নিয়ে আসি, গিফট নিয়ে আসি, গিফট দেই। এসব কর্মকাণ্ডের পেছনে এক ধরনের ভান আছে। ভানটা হচ্ছে আমাদের ত্রুটি। যে মানুষের মধ্যে এই ত্রুটি নেই সে ভালোবাসা দেখানোর চেষ্টাও করবে না। ভালোবাসা যদি থাকে সেটা দেখানোর দোষ কি? কোনো দোষের নেই, দেখানো উচিত। কিন্তু খুব ক্ষুদ্র একদল মানুষ আছে যাদের কাছে এই অংশটি অপ্রয়োজনীয় মনে হয়। এদের আমরা যখন বিচার করব মানুষ হিসেবে, তখন এদের স্থান হবে অনেক পেছনে, কারণ এরা দুর্বোধ্য। ওর সঙ্গে সামান্য কিছুক্ষণ কথা বলে ওকে আপনি মহাপুরুষদের দলে ফেলে দিয়েছেন। সামান্য কিছুক্ষণ কথা বলা হয়েছে তা ঠিক না, প্রচুর কথা হয়েছে। আমি খোলামেলা অনেক কথা বলেছি। কেন যেন এই মানুষটার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছিল। মাঝে মাঝে কিছু মানুষ পাওয়া যায় যার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, করে না? করে। মীরা, অনেক দিন আগে তুমি প্রচণ্ড ঘোর আর প্রচণ্ড মোহ নিয়ে আমার কাছে ছুটে এসেছিলে। আমি তোমাকে ফিরিয়ে দেই। আজ যদি আমি ঠিক সেই রকম একটা মোহ নিয়ে তোমার কাছে ছুটে যাই, তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? ওঠো। ডাক্তার সাহেব, কি বলা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। ভয় পাবেন না, প্রকৃতির নিয়মে আমরা সবাই একদিন মারা যাব। হ্যাঁ, তবে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত যাতে আপনি বেঁচে থাকুন তার জন্য আমি চেষ্টা করব। শুনুন, আপনাকে কমপ্লিট রেস্টে চলে যেতে হবে। আপনি তো আমার কথা শোনেননি, সরি। কিছু ঝামেলা ছিল, শেষ করে ফেলেছি। এখন লম্বা হয়ে শুয়ে পড়ব। কবে থেকে? আজকে শুয়ে পড়ুন। আপনি বললে আজকে থেকে শুয়ে পড়ব, অসুবিধা নেই। আচ্ছা ডাক্তার সাহেব, কিডনির সমস্যা হলে কি মাথায় কোনো গন্ডগোল হতে পারে? আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। মাথায় গন্ডগোল মানে? ওই যে টেলিফোন সমস্যার সমাধান তো এখনো হলো না। ইমরুল এখন আমাকে মধ্যরাতে ফোন করে, মজার মজার কথা হয়। আমি জানি এটা সম্ভব না, আমার টেলিফোন ডেট কি করে কথা হবে। আমার ধারণা আমার হ্যালুসিনেশন হচ্ছে। আমি কি ঠিক বলছি? আপনি ঠিক বলেছেন। রক্তে টক্সিক এলিমেন্ট যখন বেড়ে যায় তখন কিন্তু হ্যালুসিনেশন হতে পারে। এরকম ঘটনার নজির আছে। আচ্ছা, ছেলেটির সাথে আপনার কি ধরনের কথা হয়? ছেলে মানুষের ধরনের কথা, গুরুত্বপূর্ণ কিছু না। আচ্ছা, এরকম কি হতে পারে না যে পুরো ব্যাপারটা আপনি স্বপ্নে দেখেছেন? তাও হতে পারে। আচ্ছা, শেষ কবে টেলিফোন পেলেন? গতকাল রাতে 3টার থেকে সে আমাকে ফোন করে বলে যে ছেলেটা আমাকে কিডনি দিচ্ছে, আমাকে কিডনি দেওয়ার পর ছেলেটার তো আর একটা মাত্র কিডনি থাকবে। সেই কিডনিটা যদি নষ্ট হয়ে যায় তখন সে কী করবে? আপনার কথা শুনে তো মনে হয় ছেলেটি সিরিয়াস ধরনের কথা বলছে। আচ্ছা, এই কথাগুলো তো আপনার মনের মধ্যেও আছে, তাই না? জি আচ্ছা।
শুনুন, এসব নিয়ে আপনি একদম মাথা ঘামাবেন না। আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে নিয়ে খেলছে। একে গুরুত্ব দেওয়া ঠিক হবে না, কিন্তু আমার মনে হচ্ছে আপনি খুবই গুরুত্ব দিচ্ছেন। জি, তা দিচ্ছি। গুরুত্ব দেওয়ার কারণও আছে। আমি কি কারণটা আপনাকে বলবো? বলুন। কারণটা কোনো একজনকে বলা দরকার, কিন্তু বলার মতো কাউকেই পাচ্ছি না। সবাই কথা বলতে চায়, কেউ তো কথা শুনতে চায় না। আমি আপনার কথা খুব গুরুত্ব দিয়ে শুনছি। আপনি ধীরে সুস্থে আপনার কথাগুলো বলুন। আমানুল্লাহ ছেলের সঙ্গে আমার একটা মিল আছে। ও একটা কিডনি বিক্রি করেছে, আমিও আমার একটা কিডনি বিক্রি করেছিলাম আমার বাবার চিকিৎসার জন্য। আমি সেই তথ্য আপনাকে দিয়েছি। আমার বাবার ক্যান্সার হয়েছিল, থ্রোট ক্যান্সার। যেদিন ক্যান্সার ধরা পড়ে আমার বাবা বাঁচার জন্য অস্থির হয়ে যান। ওনার ধারণা হলো যে যদি ওনাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো যায় তাহলে উনি ভালো হয়ে যাবেন। দিনরাত অস্থির চিৎকার, আমাকে 1 লাখ টাকা দে, 1 লাখ টাকা দে, 1 লাখ টাকা দে। আমি জীবনটা বাঁচাই। আমি যেদিন কিডনিটা বিক্রি করে বাবার হাতে টাকাটা তুলে দিলাম, তার 2 দিন পর আমার বাবা মারা যায়। তখনও আপনার কিডনি কেটে বাদ দেওয়া হয়নি? যে না, আমি ইচ্ছে করলে টাকাটা ফেরত দিতে পারতাম। আমি বলতে পারতাম যে আমি কিডনি বিক্রি করব না। আমি যথাসময়ে কিডনি ট্রান্সপ্লান্ট করলাম। যাক, সে প্রসঙ্গ আসলে আমি বলতে চাচ্ছি, আমার ক্ষেত্রে যা ঘটেছে, আমার মনে হচ্ছে আমানুল্লাহ ছেলেটিরও সম্ভবত সেরকম কিছু একটা করতে যাচ্ছে। আপনি বলতে চাচ্ছেন যে তার বাবার চিকিৎসার টাকা জোগাড় করার জন্যই কিডনিটা বিক্রি করতে চাইছে? কারণটা আমি কনফার্ম জানি না, তবে ঠিক একই রকম কোনো কারণের জন্য সে তার কিডনি বিক্রি করছে। সেটাই স্বাভাবিক। কেউ তো শখ করে কিডনি বিক্রি করে না। কিডনি ট্রান্সপ্ল্যান্টের পর আমানুল্লাহ আমার মতো একটি কিডনি বেঁচে থাকবে এবং একসময় দেখা যাবে আমার মতো তার কিডনিতেও সমস্যা দেখা দিয়েছে। সে সম্ভাবনা খুবই কম। আর তাছাড়া কিডনির নানান সমস্যা হতে পারে। আপনার যে সমস্যা, সে সমস্যা যে তারও হবে এমন কোনো কথা নেই। আর একটা সুস্থ কিডনি নিয়ে আজীবন বেঁচে থাকা যায়। ডাক্তার সাহেব, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আমানুল্লাহর কিডনিটা নিচ্ছি না। যে কদিন বাঁচব, আমার যা কিছু আছে তা নিয়েই বাঁচব। সিদ্ধান্তটা আপনি এখন নিলেন? যেদিন আমানুল্লাহকে বলে 5 লক্ষ টাকা দিলাম, সেদিনে নিয়েছি। কিন্তু আমার শরীরটা খুব খারাপ লাগছে, খুব ক্লান্ত লাগছে। জ্বর আসছে বোধ হয়। টেম্পারেচারটা একটু দেখবেন? মঞ্জুর সাহেব, আপনার শরীর যথেষ্ট খারাপ। দ্রুত ডায়ালিসিস করতে হবে। আপনাকে আমি আজই হাসপাতালে ভর্তি করে দিচ্ছি।
আসলি যে? কোনো সমস্যা? শুনলাম স্যার নাকি কিডনি অপারেশন করাবেন না। মানে? হ্যাঁ তাই তো শুনলাম। কি শুনলি? কোথা থেকে শুনলি? কে বললো বল? ওই একজন নার্স বললো স্যার নাকি কিডনি অপারেশন করতে রাজি হচ্ছেন না। কেন? তা আমি কি করে বলবো? আচ্ছা চল। কোথায়? হসপিটালে। এত রাতে? হ্যাঁ। কি রে, কই যাচ্ছে তোরাইতে? হসপিটালে। কেন কি হইছে? মা পরে এসে বলবো, আমাকে এখনই যেতে হবে। পরে চল। দাঁড়া, ঘরে কাপড় পরে যাবে, কাপড়টা বদলায় যা। মা তুমি না, পরে তুই দাঁড়া, আমি আসছি। মায়াবতী তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।